एक दिन बिक जाएगा मट्टी की मोल, जग में रह जाएगा प्यार तेरा बोल, ला 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 ला। एक दिन मर जाएगा कुत्ते की मौत, सबने बोलेगी साला मर गया মাদারচোদ। গানটা গাওয়ার অন্যরকম একটা মজা আছে। গানটা অবশ্যই গাইতেছি আমার বন্ধু রাহাতের জন্য। শালা একা একা খাচ্ছে কিন্তু আমাকে দিচ্ছে না। তখন গানটা শুনে বলে ওঠে, ঠিক আছে বাপ, তুই আর এভাবে গানকে আমার মান সম্মানের ফালুদা বানাস না ভাই। এই নে তুই এটা রাখ। তারপরও তুই ভাই আমাকে এভাবে অপমান করিস না। নাটক না করে চল একটু গিয়ে ঘুরে আসি। তাহলে চল, আমাদের সামনে যে পার্ক আছে ওখানের পার্কেতে অনেক মাইয়া যায়, ওখানে গিয়ে দেখি দু চারটা মেয়ে পটানো যায় কিনা। কিরে বন্ধু, কথাটা যে বললি তোর কি একটা বারো কলিজা কাঁপলো না? কেন রে, আমার কলিজা কেন কাঁপতে যাবে? কোন দুঃখে আমার কলিজা কাঁপবে সেটা তো আমাকে বোঝা। আমি কি অন্যায় করেছি যার জন্য কলিজা কেঁপে একবারে ভাগ হয়ে যাবে? তুই কি ভেবেছিস তোর খালাতো বোন তোকে ছেড়ে দিবে এসব জানার পর? তুই যদি এসবগুলো করিস তাহলে তোর খালাতো বোন তোকে কি করবে? ও নিয়ে তোকে চিন্তা করা লাগবে না, আমি বুঝে নেব। ওর মতো এমন দু চারটা মেমকে আমি ডিম বানিয়ে রাখি। বাবা, তোর তো দেখছি সাহসের অভাব নেই। এত সাহস নিয়ে কোথায় থাকিস রে ভাই? কেন, তোর বউয়ের শ্বশুর বাড়িতে থাকে হরহামজাদা। চল ওখানে গিয়ে ঘুরে আসি। আমরা দুজন পার্কের সামনে বসে রইলাম আর দেখলাম, বাহ, কত সুন্দরী মেয়েরাই না এখান দিয়ে যাচ্ছে। বন্ধু, মনটা জ্বলিয়ে গেল। আমার এক খাচ্চর খালাতো বোন আমাকে একটিবারের জন্য প্রেম করতে দেয় না, কোনো মেয়ের সাথে কথা বলতেও দেয় না। এইটা হচ্ছে ভালোবাসা রে ভাই। তুই বুঝবি না, তোর সিনিয়র খালাতো বোন তোকে অনেক কেয়ার করে। ভালোবাসা না অন্য কিছু, আমার তো মন চায় এমন দু চারটা গার্লফ্রেন্ড একসাথে নিয়ে থাকি। সবাই আমাকে ভালোবাসা দেয় আর টাকা পয়সা তো দেবেই। কেন, তোর খালাতো বোন তোকে টাকা দেয়, তাহলে তোর আবার টাকার প্রয়োজন কিসের? হরামজাদা, টাকার সাথে যে মাইয়াও খাওয়া লাগবে সেটা কি তুই নিজে গিয়ে খেয়ে আসবে নাকি? হরামি কোথাকার। বন্ধু, আমি ভাবতাম আমি নিজে লুচ্চা, কিন্তু তুই তো দেখতেই আমার থেকেও 2 ভাগ উপরের লেভেলে চলে গিয়েছিস। তোর থেকেও আমি কম আছি। তোর তো গার্লফ্রেন্ডের অভাব নেই। আজকে এটা, কালকে ওইটা। আজকে ধরেছিস, আজকে কালকে সাদিয়া, এরপর নাদিয়া, এরপর কত মেয়ে যে সিরিয়াল আছে। যেভাবে তুই ভাব ধরেছিস মনে হচ্ছে তুই একেবারে সাধু। তোর পিছনেতে অনেক মেয়ে ঘুরপাক খায়, কিন্তু তুই কাউকে ততই হ্যাঁ বলিস না। তো কি করবো বল? আমাদের দেখোস না ওই গুন্ডি বোনটা আছে না, একবার জানতে পারলে তাহলে কি হবে একবার ভেবে দেখ। বন্ধু 1 মিনিট, আমার না পেয়েছে, আমি একটু করে আসি। শালা, তোকে নিয়ে কোনো ভালো কাজে যেতে নেই। তোর মাঝে মধ্যে মন চায় যে মেইন পয়েন্টে একটা লাথি মেরে একেবারে সারা জীবনের জন্য নষ্ট করে ফেলে। রাহাত তো চলে গিয়েছে, এর মধ্যে না হয় আপনাদেরকে আমার পরিচয়টা দিয়ে দেই। আমি তামিম আহমেদ, পরিবারে শুধুমাত্র 2 নাম্বার সন্তান। মানে আমার একটা পিচ্চি বোন আছে, ওই ফাজিলটা সিসি ক্যামেরা। আমি কি করি না করি সব তথ্য প্রমাণ আম্মুর কাছে বলে দেয়। ওকে যদি পাই তাহলে দু চারটাকে মেরে তারপরে আমি শান্তিতে ঘুমাই। আমার বাবা কোনো বড় ব্যবসায়ী না, আমার বাবার ছোট্ট একটা নারিকেলের ব্যবসা। এত সময় ধরে আমার খালাতো বোনের কথা বললাম। আমার খালাতো বোন মেয়ে, খুবই রাগী বদমেজাজি মেয়ে। আপনারা আবার ওকে বলে দিয়েন না, না হলে আমাকে থাপড়াতে থাপড়াতে এখান থেকে নিয়ে যাবে। সব সময় শুধু আমাকে নিয়ে এই করবে সেই করবে, এ করবে না সে করবে না, এগুলো বলে বেড়ায়। মিম আপুদের অনেক বড় ব্যবসা আছে, মানে আমার খালাদের টাকা পয়সার অভাব নেই। এক কথায় বলতে গেলে আমার খালারা অনেক ধনী, আমরা শুধু নিম্ন পরিবার। আপনাদেরকে তো আমার পরিচয়টা দিয়ে দিলাম। তখনই দেখলাম বোরখা পরে একটা মেয়ে সামনে দিয়ে যাচ্ছে, আমাকে ইশারা করলো। তখনই মুখ দিয়ে গান বের হয়ে গেল, খালা খালা ও খালা তুমি জানো কি তোমার মায়া প্রেমে পড়ছে, খবর রাখছনি, লজ্জা শরম খাইছে মান সম্মান ডুবাইছে, লজ্জা শরম খাইছে মান সম্মান ডুবাইছে, প্রেমে পইরাছে প্রেমে পইরাছে প্রেমে পইরাছে। খালা খালা ও খালা তুমি জানো কি তোমার মেয়ে প্রেমে পড়ছে, খবর রাখছনি, মান সম্মান ডুবাইছে, লজ্জা শরম ডুবাইছে, প্রেমে পইরাছে প্রেমে পইরাছে। লেখাপড়া এখন নাকি ভালো লাগে না, ফিল্ডিং মারে পার্কে বসে সারা বেলা, লেখাপড়া এখন নাকি ভালো লাগে না,
ফিল্ডিং মারে পার্কে বসে সারা বেলা, প্রেমের ছোঁয়া পাইয়াছে সব রং দেখিতেছে, কয়দিন পরে বুঝবে মজা সে কি জানে না। খালা খালা ও খালা তুমি জানো কি, তোমার মেয়ে প্রেমে পড়ছে খবর রাখছনি, লজ্জা শরম খাইছে মান সম্মান ডুবাইছে, লজ্জা শরম খাইছে মান সম্মান ডুবাইছে, প্রেমে পইরাছে প্রেমে পইরাছে প্রেমে পইরাছে প্রেমে পইরাছে। গানটা গাইতেছিলাম, তখনই বরকাটা খুলতে আমার যেন আত্মাটা কেঁপে ওঠে, কারণ আমার সামনে যে দাঁড়িয়ে আছে সে তো আর কেউ না, আমার খালাতো বোন মিম আপু। কিরে গাইতেছিলি আবার গা, আমি একটু শুনতে চাইছিলাম। আপু আমার ভুল হয়ে গিয়েছে, আমি তোমাকে চিনতে পারিনি, তাই আমি মনের ভুলে গানটা গেয়েছি। চুপ, একদম চুপ, তুই একটা কথাও বলবি না। তুই এখানে কেন এসেছিস? তারপর আর কি খেলাম গালের মধ্যে একটা, আর গালে হাত দিয়ে রাহাতকে দেখিয়ে দিলাম, তখন রাহাত আসছে। আমি আসতে চাইনি, ওই রাহাত আমাকে নিয়ে এসেছে এখানে, আমার কোনো দোষ নেই, রাহাত তো আমাকে নিয়ে এসেছে। মানে তুই কত মিথ্যুক রে ভাই, আপুর কাছে তুই আমার নামে কত বড় একটা জালিয়াতি কথা বলে দিলি। লোকানোর জন্য এমনটা বলছেও, আসলে আমাকে এখানে নিয়ে এসেছে, আমি তো আসতেই চাইনি একটুও, আমাকে জোর করে এখানে নিয়ে এসেছে। তুই অভিনয় সেরা রে, তুই অভিনয় সেরা ভাই, তোকে তো মেডেল দেওয়া উচিত, এত বড় অভিনয় কি করতে পারিস। বিশ্বাস করো আপু, আমি এমন ধরনের কোনো কাজ করিনি, আমি এখানে আসতে চাইনি, ওই হারামজাদা আমাকে এখানে নিয়ে এসেছে। চুপ, একটা কথাও বলবি না। মিম আপু আমার কান ধরে আমাকে নিয়ে যেতে লাগলো। আজকে তোর একদিন কি আমার যা কয়দিন লাগে তার দেখা যাবে। আপু ওকে নিয়ে যান, ওকে ভালো মতো সাইজ করেন, ওর জীবনের শিক্ষা যেন পেয়ে যায়, না হলেও উচিত শিক্ষা পাবে না। রাহাতের বাচ্চা, আমি একবার ফিরে আসে যেতাম, তারপর তোকে আমি দেখে নেব। তুই আগে বেঁচে ফিরিস কিনা সেটা দেখ, তারপর না হয় আমাকে বদলা নেওয়ার জন্য বলিস। মিম আপু আমার কান ধরে আমাকে নিয়ে যেতে লাগলো। এরপর মিম আপু আমাকে টানতে টানতে বাসায় নিয়ে যায়, হ্যাঁ খালার বাসায় নিয়ে যায়। খালার বাসায় নিয়ে যেতে খালা আমাকে দেখে বলে ওঠে, কি রে মিম, তামিমের কান ধরে এভাবে ওকে আবার এমন করে নিয়ে আসলি কেন? ও আবার কি করেছে? ও কি করেনি সেটা বলো। ও রাস্তাঘাটের মধ্যে মেয়েদের সাথে যা করে বেড়াচ্ছে তা দেখার পর আমার তো মাথা গরম হয়ে গিয়েছে। ওকে আজকে আমি বাসায় বেঁধে পিটাবো। আরে ছেলেরা তো কষ্ট পাচ্ছে, ছেড়ে দে না। দেখো না খালা, এমন একটা ছেলের ওপর নির্যাতন করছে, ওর একটু দয়া মায়া হয় না? তোমার এমন গুন্ডি মেয়ে কেন? তুই যদি বাচ্চা হস তাহলে বাচ্চা ছেলেদেরকে কি বলবো তাই আমি চিন্তা করছি। এখন তোকে পিটিয়ে আমি লাশ করে ফেলবো। আপু প্লিজ এমনটা করো না, আমার না হলে খুব ব্যথা লাগবে। চুপ, একদম চুপ। তোকে না বলেছি তুই ওই পার্কের সামনে বসবি না। এত লুচ্চামি কেন করে বেড়াস, কেন? আরে আমি যেতে চাইনি তো, বললাম না তোমাকে রাহাত আমাকে নিয়ে গিয়েছে। তোর ভণ্ডামি মনে করেছিস আমি বুঝতে পারি না? তুই কত রকমের ভণ্ডামি করতে পারিস সব আমার জানা আছে, এগুলো আমার আগে থেকেই মুখস্থ। আমাকে থাপড়ে যেত, মনে হচ্ছে গাল দুটো একেবারে লাল করে ফেলেছে। কি করব কিছুই বুঝতে পারছি না, তোপ থাকা ছাড়া আর কোনো উপায় নেই। আমি তামিমের কলার ধরে ছাদে নিয়ে যাই, এরপর ছাদের গেটটা লাগিয়ে দেই। ছাদের উপর মিমাপুর পছন্দের এবং কি আমার পছন্দের অনেক ফুল গাছ লাগানো আছে, বিশেষ করে আমার পছন্দের সব থেকে বেশি ফুল লাগিয়ে রেখেছে। তাই আমি মাঝে মাঝে ছাদে উঠে মিমাপুর যে দোলনা আছে দোলনাতে বসি। তখন মিমাপু একটা হাতে লাঠি নিয়ে আমাকে বলে ওঠে, এবার কান ধরে উঠবোস কর। আমার মতো এমন ছেলে কান ধরবে তা কখনো সম্ভব না, আমার ভয়ে পুরো এলাকা কাঁপে। তাই নাকি? আরে তোমার কথা কবে বললাম? তোমার ভয়ে তো আমি নিজেও হিসু করে দিই, অন্যর কথা কি বলবো? তাহলে এখন লক্ষ্মী ছেলের মতো কান ধরে উঠবোস কর, না হলে এই যে লাঠির বাড়িটা যখন পিঠের মাঝখানে পড়বে তখন বুঝতে পারবি মজা কাকে বলে। কি আর করার আছে, মান সম্মান যা যাওয়ার তো চলেই গিয়েছে, অডিয়েন্স এখন আর কি বলবে, কিছু করার নেই। এমন একটা সিনিয়র গুন্ডি খালাতো বোন থাকলে এমন তো হবেই। কান ধরে আমি উঠবস করতে লাগলাম, তখন মিমাবু বলে ওঠে, প্রথমত তোকে বলেছি তুই আমাকে আপু বলে ডাকবি না। তো কি বলে ডাকবো? তুমি আমার তো সিনিয়র, তো সিনিয়র আপুকে কি নাম ধরে ডাকা উচিত? আমি কি তোর সিনিয়র নাকি জুনিয়র এটা দেখার সময় নেই। তুই আমাকে মিম বলে ডাকবি, আর তুমি ছাড়া অন্য কিছু ডাকবি না, এটা বলে দিলাম কিন্তু। আমি চুপ করে রইলাম।
কিরে, চুপ করে রইলি কেন? কোনো কথা বলছিস না? মুখ দিয়ে কি কথা বন্ধ হয়ে গেল নাকি? কথাটা বলা মাত্রই কেমন জানি না মিমাপু রেগে গেল। এরপর আমার শার্টের কলার ধরে আমার কাছে আসতে লাগলো। এই মিমাপু, এইভাবে তুমি আমার কাছে আসতেছো কেন? আমার জানি কেমন লাগতেছে। তুমি আমার কাছে আসবে না প্লিজ। কি বললি তুই? আমাকে আবারও বল। আমি কি তোর আপু হই নাকি অন্য কিছু? সুন্দর করে যদি বলতে পারিস তাহলে তোকে এখন কিছুই করব না, আর যদি না বলতে পারিস তাহলে কিন্তু খবর আছে। কথাটা বলে মিমাপু আমার দিকে আসতে লাগলো। আমি তো ভয় ছিলাম। না না না, তুমি আমার আপু না, তুমি আমার বউ লাগো। কথাটা বলা মাত্রই আমাকে অবাক করে দিয়ে মিমাপু তামিমের শার্টটা ধরে আমার কাছে নিয়ে আসি। ওর গরম নিঃশ্বাস আমার মুখে এসে পড়তে লাগলো। ওর ঠোঁট জোড়া কাঁপতে লাগলো। আমি ওর ঠোঁট জোড়া নিজের ঠোঁটের সাথে দখল করে নিই। মিমাপুর এমন কাণ্ডে আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমার সাথে যা হলো তা যেন একটা স্বপ্নের মতো। এটা তুমি কি করলে? এখন আমাকে কে বিয়ে করবে? এখন কোনো মেয়ে যদি জানতে পারে যে তুমি আমার সাথে এসব করেছো তাহলে কি হবে? এখন কি কোনো মেয়ে আমাকে আর বিয়ে করবে? ওই চুপ, একদম চুপ। ওই, এখন মারলে কেন? আমি এখন আবার কি করলাম? হ্যাঁ, অন্য মেয়ে তোকে বিয়ে করবে মানে আমি তোকে বিয়ে করব? ছি, তুমি আমার খালাতো বোন আর তুমি আমার সিনিয়র। তোমার লজ্জা লাগে না তোমার ছোট ভাইকে এসব বলতে? লজ্জা লাগবে কেন? যা সত্যি তাই বলছি। আর এখানে একটা কথা বললে, আর একটা কথা বললেও থাপ্পড় কিন্তু আরো 2-4টা লেগে যাবে। আমি চুপ করে রইলাম, আর কোনো কথা বললাম না। তখনই মিমাপু আবার রেগে শার্টের কলারটা ধরে বলে ওঠে, শেষবারের মতো বলে দিচ্ছি, কোনো মেয়ের সাথে যদি তুই বন্ধুত্ব করিস তাহলে কিন্তু তোর খবর আছে। কোনো মেয়ের সাথে কথা বলতে পারবি না, শুধু আমার সাথেই কথা বলবি। এখন কিছু বলতে পারবো না, চুপ থাকাই ভালো। যদি কিছু বলি তাহলে 2-4টা থাপ্পড় ফ্রিতে লেগে যাবে। মিমাপু আমাদের পুরো ভার্সিটির সব থেকে সুন্দরী মেয়ে। তার মতো এমন সুন্দরী আমাদের পুরো ভার্সিটির ধারের কাছেও নেই। মিমাপুর পেছনে কত ছেলে যে লাইন ধরে আছে তার কোনো হিসেব নেই, কিন্তু মিমাপু সবসময় শুধু আমাকে নিয়েই পড়ে থাকে। আমি এই করি, আমি সেই করি, আমি কোথায় যাই, আমি কার সাথে কথা বলি, সব। তখনই দেখলাম খালা দরজার বাইরে থেকে টোকা দিয়ে বলে ওঠে, কি রে, তুই আবার ছেলেটাকে মারতেছিস নাকি? ছেলেটাকে এভাবে কেন করছিস? ছেলেটার জন্য তো আসতে চায় না। আমি দরজা খুলে খালার পেছনে লুকিয়ে যাই। এরপর খালা বলে ওঠে, তুই আমার সাথে আয়, আমি দেখি তোকে কি করে। আমি তোর জন্য নাস্তা বানিয়েছি, নাস্তা করে যা। আমি খালার সাথে সাথে যেতে লাগলাম। এরপর টেবিলে বসে নাস্তা খেতে লাগলাম। খালাদের বাড়িটা অনেক সুন্দর এবং অনেক বড়, আর থাকবেই বা না কেন, এত ধনী মিমাপুর আপু। আমি বসে নাস্তা করছি, তখন মিমাপু বলে ওঠে, সকালে রেডি থাকিস, আগামী কালকে তো ভার্সিটি আছে, ফাঁকি দিস না, না হলে কিন্তু আমি থাপড়াইতে নিয়ে যাব তোকে। কথাটা বলে মিমাপু ওখান থেকে বের হয়ে চলে যায়। আমি চুপচাপ নাস্তা করে ওখান থেকে দেখলাম মিমাপুকে ফাঁকি দিয়ে চলে যাওয়া যায় কিনা। না, কোথাও মিমাপু নেই। তাই আমি দিলাম এক দৌড়ে বাসার বাইরে চলে আসলাম। বাসায় এসে হাঁপাতে লাগলাম। তখন আমার এমন হাঁপানি দেখে ছোট বোন বলে ওঠে, কি রে ভাইয়া, তুই এমন হাঁপাচ্ছিস কেন? মনে হচ্ছে তোকে কোনো পাগলা কুত্তা কামড় দিয়েছে, যার জন্য ভয়ে তুই এভাবেই দৌড়ে চলে এসেছিস। কথাটা বলতে আমি ময়নার কান চেপে ধরি। তখনই ময়না চিৎকার করে বলে ওঠে, ভাইয়া, আমি অভিশাপ করলাম, তুই আমার কানটা ছেড়ে না দিলে কিন্তু তুই তোর বউয়ের হাতে সারা দিন মার খাবি। কি বললি তুই? তুই আমাকে অভিশাপ দিলি? যা, শকুনের দোয়ায় কখনো গরু মরে না। তুই তো গরু, তা আবার কি প্রমাণ করবি? নিজেও তো বললি তুই একটা গরু। হিসাব করে দেখলাম না, আমি তো নিজেকে নিজে গরু বলে ফেললাম। এই দাঁড়া, এত লজিক তুই কোথা থেকে শিখেছিস? আজকে তোর খবর আছে। কথাটা বলা মাত্রই ময়না দৌড় দেয়। আম্মুকে গিয়ে বলে ওঠে, দেখো, তোমার এই ফাজিল ছেলে আমাকে মারার জন্য ফিরে আসছে। ও আমার কান চেপে ধরেছে, তুমি ওকে কিছু বলো। কথাটা শোনা মাত্রই আম্মু হাতের ঝাড়ুটা নিয়ে বলে ওঠে, তোরা এটা কি শুরু করে দিলি? সারাদিন ভাই বোন এক মুহূর্তের জন্য শান্তিতে বসে থাকতে পারিস না? সারাদিন তোরা ঝগড়া আর কোনো কাজ নেই? তুমি তোমার মেয়েকে সামলাও, ও সব সময় আমার সাথে লেগে থাকে। আমার কি দোষ? বাহ, এখন যেন সব দোষ আমার, নিজে যেন একদম দুধে ধোয়া তুলসী পাতা। দেখেছ তোমার মেয়ে কত বড় ফাজিল। ও তো ঠিক কথাই বলেছে, সব দোষ কি ওর নাকি?
তুই তো বাসায় এসে ওকে এমন করিস। তুই তো কখনো আমার কাজে সাহায্য করিস না, ও তো করে। ও তো তোমার গতকালকে বাজারেও নিয়ে আসেনি, তাহলে বল। মনে হচ্ছে এ তো এখন আমাকে মার খাওয়ানোর জন্য অনেক রকম ফন্দি করে বেড়াচ্ছে। আম্মুরকে হাত করে রেখেছে। বেশি কথা বলে তো মনে হয় ঝাড়ুর বাড়ি আমাকেই খেতে হবে। তাই তো, আমি তো ভুলেই গেলাম। ওকে গতকালকে টাকা দিয়েছিলাম মাছের জন্য, কিন্তু ও না কিনে এনে টাকাগুলো কি করেছে? কথাটা বলে আম্মু হাতের ঝাড়ুটা নিয়ে আমাকে মারার জন্য তেড়ে আসবে। তখন আমি বাসা থেকে দিলাম দৌড়। তখন পেছন থেকে আম্মু ডেকে বলে ওঠে, বাসায় ফিরলে তখন তোর খবর আছে। টাকাগুলো দিয়ে কি করেছিস আগে হিসাব দিতে হবে। আমি দৌড়ে বাসা থেকে চলে আসি। এসে দেখি রাহাত টমটম দোকানে বসে আছে। ওর কাছে যেতে ও বলে ওঠে, কি রে বন্ধু আমার রসিয়া, কোথায় গেলি তুই বসিয়া? তুই হারামজাদা আমার সাথে কথা বলবি না? তোর মতো বন্ধু থাকার চেয়ে না থাকা ভালো। তুই বন্ধু মাইরা যাক, কোথাও গিয়ে পানিতে গিয়ে ডুবে মর। তোর মতো বন্ধু বাজার থেকে মরে যাওয়া অনেক ভালো। আমি 40টা খাইয়ে দিব নিজের টাকা দিয়ে। মনে কর 1 সপ্তাহের জন্য মরে গেছি, ওই 40,000 টাকাটা আমাকে দিয়ে দে। হারামজাদা দূর হয়ে যা এখনই, লাথি না খাওয়ার আগে। তোর মতো বন্ধু থাকার চেয়ে মরে যাওয়া অনেক ভালো। তুই শালা আমাকে নিজে গিয়ে ওখানে ফাঁসি দিয়েছিস মিমাপুর কাছে। তুই হচ্ছিস আমার আন্ডাকালের বন্ধু। তোরে যদি না পাঠাতে পারি তাহলে কাকে ফাঁসাবো বল? আমার তুই ছাড়া কি আছে? তুই আমার বিপদের বন্ধু। তুই তো আমার সব সময় পাশে থাকার কথা। মিমাপু রেগে যাবে, আমি কি জানতাম নাকি? যাই বলিস না কেন, এখন তুই যাই বলবি আমি তোর কোনো কথাই শুনবো না। তুই যা বলতে চাই চুপচাপ এখান থেকে বলে চলে যা। বাড়তি কোনো কথা বললে কিন্তু এখন শালা ঝাঁটার বাড়ি খাবি। তুই আমার পরনের বন্ধু। তুই যদি আমাকে এভাবে বলিস তাহলে খুব কষ্ট লাগে রে বন্ধু। আর জানিস না, আজকে আম্মু আমাকে ঝাঁটার বাড়ি দেওয়ার জন্য দৌড়িয়েছে। তোর মতো বন্ধুকে এমন 2-4টা বাড়ি দিলে কিছুই হবে না। কুকুরের গায়ে কখনো লাগে না রে। হারামজাদা, তুই দেখি হালকার উপর আমাকে অপমান করে দিলি। এখন সুন্দর করে বলতো তুই আমার কাছে কেন এসেছিস? তোর তো মতলব আমার ঠিক দেখছি না ভাই। তুই তো আমার জানের বন্ধু, প্রাণের বন্ধু। তুই আমার বন্ধু বহুকালের। তুই আমার আমার আন্ডাকালে সে জন্মের পর থেকে দুজন একসাথে কতই না খেলাধুলা করেছি। তোর কাছে একটা আবদার আমি নিয়ে এসেছি। ওরে চান্দু, তাই তো বলি তোর মুখে এত মধুর কথা কি করে বের হচ্ছে? এত মধুর কথা কোথায় থেকে আসলো রে ভাই তোর? বন্ধু এমনটা বলিস না, খুব কষ্ট লাগে রে। তোর মতো এমন প্রিয় প্রাণপ্রিয় বন্ধু যদি আমাকে এমন কথা বলে, কষ্টে বুকটা ফেটে যায়। হারামজাদা এতবার মারার কথা, হারামজাদা এতবার মরার কথা বলিস, তুই মরিস না কেন রে ভাই? মরে যা, তারপরে তো শান্তিতে আমরা কয়েকজন বসতে পারি। নাটক কম করো প্রিয়। তুমি এখন কি বলতে চাও সেটা আমাকে বলো। না আসলে ভাই, আমি তোকে একটা কথা বলতাম। গতকাল তো আম্মু যে টাকাটা দিয়েছিল, ওই টাকা দিয়ে আমি সিনেমা দেখে শেষ করে ফেলেছি। এখন আম্মুকে টাকা দিয়ে বোঝানোর মতো আমার হাতে কোনো টাকা নেই। তুই আমাকে কিছু টাকা ধার দে না ভাই, তোকে আমি সামনের সপ্তাহে দিয়ে দেবো। কি বললি ভাই? তুই একটু আমাকে আবার বলতো। আমার তো আবার হাসি পাচ্ছে। কি বলবো একসাথে হাসির কথা, কখনো দুটো শুনতে পাইনি। কি রে, তুই কি আমার সাথে মজকরা করছিস নাকি? বুঝলাম না, কি শুরু করলি রে ভাই? আমাকে নিয়ে হাসাহাসি করার কি আছে? তো কি করব? এমন হাসির কথা বললে কখনো কি হাসি আটকানো সম্ভব নাকি? কি বললি তুই? তোকে আমি টাকা ধার দিতাম আর তুই নাকি সেই টাকা আমাকে 1 সপ্তাহ পর ফিরিয়ে দিবি? আজ পর্যন্ত তুই আমার একটা টাকা দিয়েছিস? সত্যি করে বলতো। এই নিয়ে তোর থেকে আমার প্রায় 8,000 টাকা হলো বাকি। এই একটা টাকাও তুই আমাকে ফেরত দিলি? বন্ধু, তুই এতগুলো মানুষের সামনে আমাকে অপমান করলি, এই কথাটা হজম করতে পারলাম না রে ভাই। হজম করতে পারিস না তো এই কথাটা খেয়ে নিস কেন? কি আর করার, তোকে ভদ্রভাবে বলেছি টাকা দেওয়ার জন্য। অভদ্রভাবে যেহেতু শুনিসনি, তাহলে আমাকে উল্টো কাজটা তো করতেই হবে। মানে তোর কথা তো আমি ঠিক বুঝতে পারলাম না, একটু বুঝিয়ে বলতো। তুই কি মনে করেছিস তোর কাছ থেকে এমনি এমনি টাকা চাচ্ছি? আরে না, তোর একটা প্রমাণ আমার কাছে আছে। আমি একদিন রাহাতকে একটা ইংলিশ লেখা এনে দিয়েছি, যেটাকে বাংলা করার জন্য। কারণ ওইখানে লেখা আছে, জরিনা আমি তোমাকে ভালোবাসি, এবং কি আমি তোমাকে প্রথম দেখাতে ভালোবাসি। তোমাকে ভালোবাসি বিদায় শুধু ওদের সাথে টাইম পাস করি। আরে তুমি যদি আমার ভালোবাসা অ্যাকসেপ্ট করে নাও, তাহলে আমি সাদিয়াকে ভুলে যাব। এমন লেখাটা ছিল, আর সেটা আমি রেকর্ড করে রাখি। ওই রেকর্ডটা
আমি ওকে চালিয়ে শোনাই। এটা শোনানোর পর যেন রাহাত আকাশ থেকে পড়লো। আমার উদ্দেশ্যে কাবা কাবা কণ্ঠে বলে ওঠে, ভাই তুই কি আমার বন্ধু নাকি শত্রু? এত বড় একটা আকাম তুই আমার বিরুদ্ধে করেছিস। এটা যদি আমি জানতাম তাহলে মনে হয় না কখনো এই কাজটা আমি করতাম। আল্লাহ, তুমি আমাকে কোন জন্মের শাস্তি দিচ্ছ যে এই জন্মে তুমি আমাকে ওর মতো একটা বন্ধু বানিয়ে দিলে আমার এই কপালে। আমি তোর যে জন্মের বন্ধুই হই না কেন, ভালোর জন্যই হয়েছি। যাই হোক, এত নাটক না করে এখন ভালোই ভালোই 1000 টাকার নোট একটু বের করে দে তো বাপ। কি 1000 টাকা? 1000 টাকা জীবনে চোখে দেখেছিস নাকি? যা ভাগ, এত টাকা দিতে পারবো না তোকে আমি। ঠিক আছে, টাকাটা না দিলে তাহলে কিন্তু আমি ওইটা এখন গিয়ে চাচাকে শুনিয়ে আসতেছি, সাদিয়াকেও শোনাবো, কি বলিস? আরে ভাই দাঁড়া, রাগ করিস কেন? আমি তো একটু মজা করে বললাম। এই নে, আমার কাছে মাত্র 1000 টাকাই ছিল। এটা অনেক কষ্টে আমি জমিয়েছি, আজকে তোকে দিয়ে দিলাম। তাহলে এবার বল, তুই কি আমার কাছে কোনো টাকা পাবি? টাকা পাবো না মানে? এই নিয়ে 9000 টাকা হলো। কি বললি তুই? আমার কাছে তুই টাকা পাবি কিভাবে বল? আরে না না, আমি তো তোর সাথে একটু মজা করলাম। তুই একটু দুষ্টুমিও বুঝিস না। আমি তোর থেকে কোনো টাকা পয়সা কিছুই পাবো না, বরঞ্চ তুই আমার থেকে পেয়ে যাবি। এই তো লক্ষ্মী ছেলের মতো কথা, এখন বাসায় যা। সমস্যা নেই, তুই বাসায় যা। ওই টাকা আমি তো তোর খালাতো বোনের থেকে উঠিয়ে নিব। নাচতে নাচতে বাসায় যাচ্ছি। লুঙ্গি আমার সাদা হইয়া গেছে, তেনা তেনা হইয়া গেছে রে, লুঙ্গি আমার সাদা হই দুর্বল। নাচতে নাচতে বাসায় যাচ্ছি। লুঙ্গি আমার সাদা হইয়া তেনা তেনা হইয়া গেছে রে, এই লুঙ্গি আমার সাদা হইয়া তেনা তেনা হইয়া গেছে রে। এমন একটা গান গাইতে গাইতে আমি বাসের ভিতরে প্রবেশ করছি। তখনই দেখলাম সামনে আমার সেই সৎবোনটা চলে আসে। কিরে কটকটি, এখানে দাঁড়িয়ে আসিস কেন? যা সামনের দিকে সর। কি রে, মনে হচ্ছে কোনো একটা ধান্দা করে এসেছিস। মনের মধ্যে এত ফুর্তি কেন? কোথায় গিয়েছিলিস ঠিক করে বল। ওই আমার সিসি ক্যামেরা, আমার সৎবোন, তুই এখান থেকে যাবি নাকি মার খাবি? আম্মু দেখো, ভাই এ কি সব বলছে। তাড়াতাড়ি আসো, ওকে তো মনে হয় আজকে তোমার ধোলাই করতেই হবে। তখনই পেছন থেকে আম্মু কান ধরে বলে ওঠে, গতকালকে টাকা দিয়েছিলাম মাছের বাজার আনার জন্য। আমার মাছ কোথায়, টাকা কোথায়, বাজার কোথায়? তুই গতকালকে কোথায় হারিয়ে গেলি? আম্মু কান ছাড়ো, আমার লাগছে। আরে তোমার টাকা আমি তোমারে ফিরিয়ে দিয়েছি। তোমার এসব ময়লা ছয় নয় টাকা আমার প্রয়োজন নেই। এসব অল্প টাকা আমাকে হয় নাকি? আরে এসব হাজার হাজার লাখ লাখ টাকা আমার হাতের ময়লা হিসেবে আমি ফেলে দেই। তাহলে তো তোর কাছে লাখ লাখ টাকা আছে, আমাকে কিছু টাকা ধার দে না, তাহলে তো হয়ে যায়। দূর হয়ে যা সামনে থেকে ফকিরনি, রাস্তার মাঝখানে বস, আমি গিয়ে 5 টাকা দেব। 1 টাকা দেওয়ার যার মুরদ নেই সে আবার আমাকে 5 টাকা দিবে। আগে নিজে কামাই করে নিয়ে আয়, তারপর কথাটা বলিস। এত কথা না বলে বাজারের টাকা দে। আমার কথায় পকেট থেকে কলকলে নোটটা 1000 টাকার নোট বের করে আম্মুর হাতে দিলাম। তখন আম্মু এটা দেখে আমার উদ্দেশ্যে রাগী গলায় বলে ওঠে, 1000 টাকা দিচ্ছিস মানে? আমি তোকে টাকা দিলাম 3000 টাকা, আর বাকি 2000 টাকা কোথায় গেল? আজব তো, আমি এখান থেকে যে তোমারটা গুলো রেখেছি আমার একটা কষ্ট হলো না? ওই চার্জ হিসেবে ওইগুলো আমি খেয়ে ফেলেছি। তাই না? আজকে তাহলে আরো কিছু খা। কথাটা বলে আম্মু আমাকে ঝাড়ু দিয়ে পেটাতে লাগলো। আমি দৌড়ে পালাতে লাগলাম। তখনই দেখি আব্বু চলে আসে। আব্বু এসে বলে ওঠে, আরে তোমাদের মা ছেলের হয়েছেটা কি? সারাদিন দেখি তুমি ছেলেটাকে মারতেই থাকো। ছেলেটা করছে কি? তোমার ছেলে কি করেনি সেটা আমাকে বলো। ওকে আমি 2000 টাকা দিয়েছি, ও এখন এসে আমাকে 1000 টাকা দিয়ে বলে তার নাকি বাজার আনতে মনে নেই। এমনকি আমার সাথে কথা মস্কারি নয়। তোমার ছেলে শুরু করে দিয়েছে। তোমার ছেলেকে এখন কি করতাম তুমি নিজেই বলো। আহা, ছেড়ে দাও না, বাচ্চা ছেলে, ও হয়তো কোথাও হারিয়ে ফেলেছে, তাই হয়তো বা। আব্বু, তুমি কিন্তু ভাইয়াকে এভাবে প্রশ্রয় দিয়ে মাথায় উঠিয়ে বসিয়েছো। এখন সে বাদরের মতো লাফালাফি করছে। এই শাকচুন্নি, চুপ করবি তুই? তুই তো আমার কখনো নিজের বোন না রে। তুই তো হচ্ছিস গিয়ে ডাস্টবিন থেকে করিয়ে নিয়ে আসা আমার একটা সৎ বোন। আম্মু দেখো না কি বলে তোমার ওই শয়তান ছেলেটা আমাকে। এই তুই এবার থামবি নাকি? এখন তোকে আমার আবার পিটানো লাগবে। না, এখন তো সব দোষ আমার।
তোমার মেয়ে যদি কিছু বলে কোনো অন্যায় নেই, শুধু সব অন্যায় আমাকেই দেখবে। এত কথা বাদ দাও, ক্ষুধা লেগেছে, খাবার হয়েছে কিনা সেটা বলো, খেয়ে যেতে হবে। খাবার আমি দিচ্ছি, তোমরা সবাই টেবিলে বসো। আমরা সবাই একসাথে খাওয়া দাওয়া করে আমি আমার রুমে চলে যাই ঘুমানোর জন্য, কারণ আগামীকালকে তো আবার ভার্সিটি যেতে হবে। আমি শুধু মনে মনে ভাবতেছি যে আমার সাথে এমনটা কেন করলো মিমাপু। মিমাপু এসব করার কারণটা কি? উনি তো আমার থেকে সিনিয়র, তাহলে আমার সাথে এমন কেন করছে? আমি তো কখনো ওনাকে এসব নজরে দেখিনি, শুধু ওনাকে একটু ভালো লাগতো, আর কিছুই না। ভালো না লাগার কিছুই না, কারণ হচ্ছে গিয়ে মিমাপু আমাদের পুরো ভার্সিটির সব থেকে সুন্দরী মেয়ে। তখনই রাহাতের কল, ফোনটা রিসিভ করলাম। তখন রাহাত ওপাশ থেকে বলে ওঠে, কি রে, তুই কি ঘুমিয়ে গেছিস নাকি? কোনো খোঁজ খবর নেই? ভাই গভীর চিন্তায় আছি, যে চিন্তাটা আমি এখনো বুঝতেছি না আসল কারণটা কি হতে পারে। উত্তরটা খুঁজে পাচ্ছি না, প্রশ্নের মধ্যে পড়ে আছি। এমনকি প্রশ্নের মধ্যে তুই পড়ে আছিস যে উত্তর খুঁজে পাচ্ছিস না? আমি একটু শুনি। রাহাতকে সবকিছু খুলে বললাম। সবকিছু শোনার পর তখন রাহাত বলে ওঠে, ভাই, আমার তো এখন আর কোনো সন্দেহ নেই। এমন কিছু হওয়ার পর আমি এখন স্পষ্ট বুঝতে পারছি কি বুঝতে পারছিস তুই? মিনু আপু তোকে ভালোবাসে, আর যদি ভালো না বাসতো তাহলে কখনো তোর সাথে এমনটা করতো না। থুর, আমি জানি না, কিন্তু আমি তো ওনাকে শুধু সিনিয়র খালাতো বোন হিসাবেই জানি। কিন্তু তারপরও তোকে ভালোবাসে। থুর, আমার তো ওর প্রতি কোনো ফিলিংস আসে না, তাহলে আমি কিভাবে বলবো? এটা ঠিক যে আমার মিমাপুকে দেখলে খুব ভালো লাগে, ওনাকে যখনই দেখি মনের ভিতর লাড্ডু ফোটে। এত কিছু হওয়ার পর আর তোর এসব কিছু বুঝার বাকি রইলো? আমার মনে হয় সিরিয়াসলি মিমাপু তোকে ভালোবাসে, তাই তো তোর সাথে এমনটা করছে। জানি না ভাই, এখন ঘুম পাচ্ছে, ঘুমিয়ে যাব। আর আগামীকালকে আবার ভার্সিটি আছে। ঠিক আছে, তাহলে ঘুমিয়ে যা, আগামীকালকে না হয় ভার্সিটিতে কথা হবে। রাতকে কথাটা বলে ফোনটা কেটে দিই। এরপর আমি ঘুমিয়ে পড়ি, কারণ আগামীকাল সকালে তো আবার উঠতে হবে। সকালবেলা ঘুমিয়ে আছি, তখনই কেউ আমার গায়ে পানি ঢেলে বলে ওঠে, কি রে ভাইয়া, দিবা স্বপ্ন তো দেখতে দেখতে আর কত ঘুমোবি? তোর তো ভার্সিটি যাওয়ার সময় হয়ে গিয়েছে, ঘুম থেকে উঠবি না? শখচন্নি, তুই আমার গায়ের মধ্যে পানি মারলি কেন? তোকে আমি বলেছি যে আমি কখনো ভার্সিটি যাব আর কখন যাব না? আমি কি জানি নাকি? আমাকে কি বলেছে নাকি? আম্মু বলেছে যা করার জন্য তাই তো করলাম, তাই পানি মেরে দিয়েছি। আম্মু তোকে বলেছে আমাকে ঘুম থেকে ওঠানোর জন্য, তার মানে এই বলেনি যে আমার গায়ে তুই পানি মেরে দে। দেখ, আমি এখনো অর্ধেক কাজ করতে পছন্দ করি না। আম্মু বলেছে ঘুম থেকে ওঠানোর জন্য, আর আমার ইচ্ছে যেভাবে তোকে ঘুম থেকে ওঠাই সেভাবেই। তোকে একবারে মেরে ফেলবো, আমি শেষ করে ফেলবো, শয়তান ফজিল কোথাকার। তুই আমার কাজও করবি? তুই হচ্ছিস আমাদের বাড়ির কাজের ছেলে, তুই আবার আমার কি করবি রে? আমি হচ্ছি এই বাড়ির রানী। তবে রে, তোর খবর আছে। তখন আমি ময়নাকে মারার জন্য তেড়ে আসি। তখন আম্মু রুমে এসে বলে ওঠে, সকাল সকাল তোদের ঝগড়া শুরু হয়ে গেছে, তাই তো? আমি এক দ্বন্দ্ব যে শান্তিতে থাকবো তাও পারি না। কি রে, তোকে সে কখন থেকে ডাকতেছি, তোর আজকে ভার্সিটি আছে, তুই ঘুম থেকে উঠিস না কেন? আমি তো ঘুম থেকে উঠতে চেয়েছিলাম, কিন্তু তোমার মেয়ে দেখো আমাকে পানি দিয়ে একদম ভিজিয়ে দিয়েছে। ভালো হয়েছে, এখন গোসল করে তাড়াতাড়ি যা, আমি তোর জন্য নাস্তা বানাচ্ছি। আম্মু, তুমি সবসময় তোমার মেয়েকে প্রশ্রয় দাও, ওকে একটা কথাও বলো না। ও সবসময় আমার সাথে অন্যায় করে। তুই যে কত ভালো তা আমি ভালো দেখতে পাচ্ছি। থুর, ভালো লাগে না। তুমি সবসময় তোমার মেয়ের সাইড নাও। কথাটা বলে ওয়াশরুমে চলে যায়। ময়নার মা, তামিম কি ঘুম থেকে উঠেছে? আমি কাজে যাচ্ছি, ওকে বলো মিম কল করেছে, ওকে নিচে যেতে বলছে। ঠিক আছে, তুমি যাও সাবধানে। আমি ওকে বলে দিচ্ছি ও আসছে নাস্তা খেয়ে। ভাইয়া, তোর বডিগার্ড মিমাপু চলে এসেছে তোকে পাহারা দেবার জন্য। তুই কোথায় কি করিস সব কিছু তোর খোঁজ খবর নিবে। ওয়াশরুমের ভেতর থেকে ময়নাকে বলে ওঠি, চুপ কর শখচুন্নি, তোকে সব কিছু বলতে হবে নাকি? আমি আসতেছি। আমি ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে সুন্দর করে রেডি হয়ে আমি নিচে নাস্তার টেবিলে যাই। মিমকে বললাম যে আসার জন্য, নাস্তা করার জন্য। ও বলল তাড়াতাড়ি তোকে নাস্তা করে যাইতে। আমি নাস্তা সেরে নিচে আসলাম। আল্লাহ জানে এখন আমার কপালে কি আছে। যেতে না যেতে সকাল সকাল
কি রে, তোকে আমি কয়টা কল করেছি, একটা ফোন আমার রিসিভ করছিস? তোর কি মাথায় সমস্যা আছে নাকি? কয়টা কল করলাম তোকে? আমি কিভাবে ধরবো? আমি তো ওয়াশরুমে ছিলাম, তাই তো ধরতে পারিনি। চল বাইকে উঠ। না, আমি তোমার বাইকে করে যাবো না। তোমার বাইকে করে গেলে সবাই বলে আমি নাকি মেয়েদের পিছনে ঘুরপাক খাই। ওই লোকে যাই বলার বলুক তো, তোর দেখার সময় আছে? মানুষে অনেক কিছুই বলবে, তাদের দিকে কান দিলে হবে নাকি? আচ্ছা ঠিক আছে, তুই বাইক চালা, আমি পিছনে বসছি। মিমাপু পেছনে বসে, আমি বাইকের সামনে বসি বাইকটা স্টার্ট দিয়ে চালানোর জন্য। তখনই মিমাপু মাথায় একটা থাপ্পড় দিয়ে বলে ওঠে, কিরে, মাথার মধ্যে হেলমেটটা কে লাগাবে শুনি? হেলমেট কি আমি এসে লাগিয়ে দিয়ে যাব, নাকি তোর আম্মু এসে লাগিয়ে দিয়ে যাবে? ধুর, আমার এসব হেলমেট লাগাতে ভালো লাগে না। এমনিতে আমার কাছে ভালো লাগে না এসব লাগাতে, একদমই ভালো লাগে না। 2-3টা থাপ্পড় আরও লাগবে নাকি? যদি বলিস তাহলে দিয়ে দিই। এই না না না, আমি এখনই পড়ে নিচ্ছি। পড়েছি একটা গন্ডি মেয়ের হাতে, কথা তো শুনতেই হবে, তাই কি আর করার। ভাই, একটা বাইকটা স্টার্ট দিয়ে আমি রওনা দিলাম ভার্সিটির উদ্দেশ্যে। প্রায় 5 মিনিটের মধ্যে ভার্সিটির সামনে এসে পৌঁছালাম। পেছনে যখন আমাকে মিমাপু জড়িয়ে ধরে আছিল, তখন আমার কেমন জানি না একটা অন্যরকম অনুভূতি হতে লেগেছিল। এই অনুভূতিটা প্রকাশ করা যাবে না, আর এটার কারণটাও আমি জানি না। এরপর বাইকে রেখে আমি ভার্সিটির দিকে যাব, তখনই পেছনে শার্টের কলারটা টেনে ধরে বলে, ভার্সিটিতে যাচ্ছিস ভালো কথা, কিন্তু কোনো মেয়ের সাথে যদি দেখি তুই কথা বলছিস, তাহলে কিন্তু তোর খবর আছে। সুন্দর ছেলের মতো যাবি, আর সুন্দর ছেলের মতো ক্লাস শেষ করে এখানে দাঁড়াবি, আমি এসে তোকে নিয়ে যাব। আমিও মিমাপুর সামনে ভদ্র ছেলের মতো হ্যাঁ বললাম। মিমাপুর এবার ফাইনাল সেমিস্টার, এবছর ফাইনাল সেমিস্টার দেওয়ার পরে ওনার পড়া একেবারে কমপ্লিট হয়ে যাবে। উনি এবার ইঞ্জিনিয়ারিং করতেছে। আমি তো মাত্র প্রথম বর্ষ, আমার থেকে তো কম করে হলো 5 বছরের সিনিয়র। কিন্তু সিনিয়র হলে কি হবে, যেন বাচ্চাদের মতো আমার সাথে এমন না নানা ধরনের বাহানা শুরু করে। আমি সোজা ভার্সিটির ক্যাম্পাসের ভিতরে প্রবেশ করলাম। এরপর ওখানে দেখলাম যে গাছের নিচে বসে আছে রাহাত। রাহাতের কাছে যেতেই রাহাত আমাকে দেখে বলে ওঠে, কিরে, আজকে তোকে কি মিমাপু 2-4টা মেরেছে নাকি রে? হারামজাদা চুপ কর, আজকে কতগুলো কথা শুনিয়ে গিয়েছে আমাকে। ভাল লাগছে না, চল একটু গিয়ে হেঁটে আসি। আমি আর রাহাত দুজন ক্যাম্পাসটা ঘুরে ঘুরে দেখছিলাম। তখনই রাহাত বলে ওঠে, আচ্ছা দাঁড়া, আমি ক্যান্টিন থেকে একটা পানি নিয়ে আসি। রাহাত পানি নিয়ে যাওয়ার জন্য ক্যান্টিনে চলে যায়। আমি হাঁটছিলাম, তখন হঠাৎ করে কারোর সাথে ধাক্কা লাগে। তখন সামনে তাকিয়ে দেখি একটা মেয়ে নিচে পড়ে আছে। তখন আমি বলে উঠি, আসলে আই এম সরি, আমি আসলে আপনাকে খেয়াল করিনি। কথাটা বলে হাতটা বাড়িয়ে দিই। তখন মেয়েটা আমার হাতটা ধরে উঠে বলে ওঠে, না সমস্যা নেই, আসলে আমি ভার্সিটিতে নতুন অ্যাডমিশন নিয়েছি আর এখানে কিছুই জানি না, তাই আমি ঘুরে ঘুরেই দেখছিলাম, তাই হয়তোবা আপনাকে খেয়ালই করিনি, বরঞ্চ আমার আপনাকে সরি বলা উচিত। না সমস্যা নেই, আপনি কোন ইয়ারে অ্যাডমিশন নিয়েছেন? জি, আমি তো ফার্স্ট ইয়ারে অ্যাডমিশন নিয়েছি। মেয়েটার কাগজপত্র দেখে আমি বুঝলাম মেয়েটা আমার সাথে একই ক্লাসে। আপনি তো আমার সাথে একই ডিপার্টমেন্টে আছেন। তারও তো ভালোই হলো, এখানে আমি কাউকেই চিনি না, আপনার সামনে পেয়ে খুব ভালো হলো। আমি রিদি। মেয়েটা কথাটা বলে হাতটা বাড়িয়ে দিল। জি, আমি তামিম। আর আমরা যেহেতু একই ইউনিভার্সিটিতে এবং কি একই ডিপার্টমেন্টে, তাহলে আপনি করে বলার প্রয়োজন নেই, তুমি করে বললেই হবে। আপনি তো অনেক সুন্দর করে কথা বলেন, আপনি কি আমার বন্ধু হবেন? মানে আমরা কি ফ্রেন্ড হতে পারি? যেহেতু একই ডিপার্টমেন্টে, তাহলে বন্ধু হওয়া যায়, স্বাভাবিক, কোনো ব্যাপার না। আমাদের কথার মাঝে তখনই রাহাত চলে আসে। রাহাত আমাদেরকে এভাবে দেখে বলে ওঠে, উনি কে রে, যার সাথে তুই কথা বলছিস? আরে ওনার নাম রিদি, আমাদের একই ডিপার্টমেন্টে পড়েছে। উনি নতুন অ্যাডমিশন নিয়েছে, আর ও হচ্ছে আমার জান প্রাণ, মানে আমার একমাত্র বন্ধু রাহাত। হ্যাঁ, আমি রাহাত। হ্যালো, আমি রিদি, তোমাদের একই ডিপার্টমেন্টে, যেহেতু আমি ওর বন্ধু, তোমরাও বন্ধু। দেখেছিস, তোকে নতুন একটা ফ্রেন্ড বানিয়ে দিলাম, এখন তাহলে আমাকে ট্রিট দে। তখন রাহাত আমার কানে কানে বলে ওঠে, ভাই মাইয়াটা কিন্তু আমার সেই ভালো লেগেছে, এক কথায় ক্রাশ খেয়ে গিয়েছি প্রথম দেখায়। তাহলে তো তোকে ভালো করে ট্রিট দিতে হবে, না হলে কিন্তু তোর সামনে আগাবে না। আমাদের এমন লুকোচুরি কথার মধ্যে তখন মেয়েটা একটু হেসে বলে ওঠে, আরে তোমরা ট্রিট দিবে মানে? আমি যেহেতু তোমাদের নতুন এসেছি, তাই আজকে আমি তোমাদের ট্রিট দেব। আরে কি বলছো তুমি?
তুমি আমাদের এখানে নতুন এসেছো, বরঞ্চ আমরা তোমাকে ডেট দেব। আরে কি যে তোমরা বলো না, চলো আমার সাথে, আমি তোমাদেরকে নিয়ে যাচ্ছি। এত করে যেহেতু বলছে না করতে নেই, আমি আবার বন্ধু বান্ধবের কাছ থেকে খেতে কখনো না করি না। রিদি আমাদেরকে একটা রেস্টুরেন্টে নিয়ে যায়। তোমাদের যা ইচ্ছে তোমরা অর্ডার দাও, সমস্যা নেই, যা বিল হয় আমিই দেবো। আমি অনেকগুলো খাবার অর্ডার দিলাম। তখন এটা দেখে কেমন একটা রাগ করে রাহাত বলে ওঠে, হারামজাদা, এত খাবার অর্ডার দিলি কেন? ওরে শালা, এখনো প্রেম হয় নাই, তার আগে এত আদর ভালোবাসা! আরে বাহ, এখন তো দেখা গেছে তোর প্রেম করার আগে ব্রেকআপ করে দিতে হবে। তুই তো ভালো করে জানিস মেয়েটা আমার প্রতি দুর্বল, তাহলে তুই চাস কি আমি ওকে পটিয়ে নিই? হ্যাঁ, না ভাই, এমনটা করিস না, তোর পা দুটো জড়িয়ে ধরি। এমন একটা কাজ তুই করতে পারিস না? তোকে যা ইচ্ছে তাই তোকে আমি খাওয়াবো, তারপরে তুই ভাই এমন একটা কাজ করিস না। তাহলে তুই বসে থাক লোকে ছেলের মতো, আমি খেতে থাকি। আরে তোমরা দেখিয়ে দিতে লজ্জা পাচ্ছ, আমি নিজেই ভালো মতো অর্ডার করে দিয়ে থাকি। আমাদের অবাক করে দিয়ে অনেকগুলো খাবার অর্ডার করলো। আরে আমিও কিন্তু খাবার খেতে পছন্দ করি, আবার তেমন বন্ধুও নেই, তাই আমি সবার সাথে মিলে একসাথে কথা বলতে পারি না। তোমরাই আমার প্রথম বন্ধু। তোমার বাবা কোথায় থাকে? আমার বাবা আর ডি গ্রুপের মালিক। আমি যেন পানিটা খেতে মুখ থেকে বের করে দিলাম, কারণ এই গ্রুপটা আমাদের শহরের সব থেকে ধনী। মানে কি বলছো, এত বড় একটা গ্রুপের মালিকের মেয়ে নাকি আমাদের সাধারণ ভার্সিটিতে? আসলে আমি বাবার পরিচয় চলতে পছন্দ করি না, তাই আমি সাধারণভাবেই চলাফেরা করি। আসলে মেয়েটার কোনো অহংকার নেই, কেমন চুপচাপ এবং কি শান্ত শিষ্ট। এরপর আমরা তিনজন ভালোভাবে খাওয়া দাওয়া করে ওখান থেকে সোজা ভার্সিটির উদ্দেশ্যে চলে যাই। আমরা তিনজন একসাথে ক্লাসে যাই। সবগুলো ক্লাস শেষ করে একসাথে আমরা বের হই। তখনই রিদি আমাদেরকে বলে ওঠে, তোমরা কি আমাকে আমার বাসায় পৌঁছে দেবে? আমার তো একটু কাজ আছে, তাহলে রাহাত তুই গিয়ে পৌঁছে দে। আসলে আব্বু সবসময় আমার জন্য গাড়িই পাঠায়, কিন্তু আমার গাড়ি করে যেতে ভালোই লাগে না। আমি চাই আমি সাধারণ মানুষের মতো যেতে, কিন্তু তারপরও আব্বু আমার জন্য অনেক বডিগার্ড আর সিকিউরিটি রেখেই দেয়। আমি ভার্সিটি থেকে বের হয়ে মিমাপুর জন্য অপেক্ষা করতে লাগলাম। এখনো মিমাপু আসে না। কিছুক্ষণ পর মিমাপু এসে বলে ওঠে, কি রে, এভাবে ভার্সিটির গেটের সামনে দাঁড়িয়ে আছিস, দেখতে পাচ্ছিস না আশপাশের মেয়েরা কিভাবে তোর দিকে নজর দিয়ে তাকিয়ে আছে? আর বাসা থেকে এত সুন্দর করে সেজে আসতে কে বলেছে? চুলগুলো এলোমেলো মনে করে আর একটা পুরনো শার্ট পরে আসলেই তো হয়, এত সুন্দরভাবে আসার কি দরকার? যা বাবা, মেয়েটার মাথায় কি আসলেই সিট আছে নাকি? সব সময় বলে সুন্দর করে আসার জন্য, এরপর আসলে আবার বকা দেয়। আর মেয়েটা তাকালে আমার কি? কি রে, চুপ করে রইলি কেন? নিজের মনে আবারও কি বলছিস? না না, কিছু না। আমি আসলে বলছিলাম মেয়েটা যদি আমার দিকে তাকায় তাহলে আমি কি করব? আমি তো আর কারো দিকে তাকাই না, তাই না? তুই তাকালেও তোর চোখ দুটো আমি উপড়ে নেব, এটা মনে রাখিস। এখন বেশি কথা না বলে বাইকে উঠে বস। আমি আর কি করব? ভদ্র ছেলের মতো মিমাপুর বাইকের পেছনে উঠে বসলাম। আর আশেপাশে সব ছেলেরা যেন আমার দিকে হাসতে লাগলো। তুমি দেখো না ছেলেরা কিভাবে হাসে, মনে করছে যে আমি এখন একটা বাচ্চা, আমাকে আমার বড় আপু নিয়ে যাচ্ছে। লোকে কি ভাবছে তা দেখার তোর এত সময় নেই। কিছুদিন পর আমার পড়া শেষ হয়ে যাবে, তখন মানুষ অন্যরকম ভাববে। মানে বুঝলাম না, তোমার পড়া শেষ হওয়ার মধ্যে আমার এখানে কিছু মানুষের ভাবা না ভাবার কি আছে সেটা তো আমি বুঝতে পারছি না। তোরে তো বুঝে এত লাভ নেই, এখন চুপচাপ করে বাইকে শক্ত করে ধরে রাখ। কথাটা বলে মিমাপু বাইকটা স্টার্ট দিয়ে সোজা বাসায় যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয়। কিছুক্ষণ পর বাসায় এসে পৌঁছলাম। মিমাপু আমাকে বাসায় নামিয়ে দিয়ে বলে ওঠে, সুন্দর ছেলের মতন এখন বাসায় যাবে, বাসায় গিয়ে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে একটু ঘুমাবে, বিকেলে কল দিলে আবারও চলে আসবে। কি আর করার, আমিও বাধ্য ছেলের মতো মাথা নিচু করে সবকিছু মেনে নিলাম। এরপর চুপচাপ করে আমি উপরে চলে গেলাম। রুমে যেতে দেখলাম আমার শাকচুনি বোনটা এসে আমার উদ্দেশ্যে বলে ওঠে, কি রে ভাইয়া, আজকে মনে হচ্ছে তোর গালের মধ্যে 2-4টা থাপ্পড় মেরে দিয়েছে মিমাপু। কাটা গায়ে নুনে ছিটা মারার মতো এমন একটা বোন থাকে? চুপ কর, তোকে কেউ এত কথা বলতে বলেছে নাকি? আমার গালে যাই মারুক না কেন, তাতে তোর সমস্যা কি? না, আমার কোনো সমস্যা নেই। আসলে আমি শুনেছিলাম তো রাস্তার মাঝখানে মেরেছে তোকে, তাই বললাম। লোকে বলাবলি করছিল। আসলে আম্মুর সিসি ক্যামেরা বলে কথা, সব তথ্য প্রমাণ ওর কাছে থাকবে না তো কার কাছে থাকবে? ওই বেশি কথা বলবি তো এখন কিন্তু তোর খবর খারাপ আছে।
কন্টেন্টে কিন্তু লম্বা করে ফেলবো। আমু দেখো, তোমার ছেলে আমার গায়ে হাত তোলে, তুমি কিছু করবে না? তোমার এত আদরের সন্তান আমাকে মেরে ফেলছে। হায় আল্লাহ, তওবা তওবা, কি বললো? আমি নাকি ওর গায়ে হাত তুলেছি? আপনারাই বলুন, কত বড় ঠাডা একটা মিথ্যা কথা বলে ফেললো। তখন এই রুমের মধ্যে আম্মু ঝাড়ু নিয়ে 2-4টা বাড়ি দিয়ে বলে ওঠে, আসতে না আসতে আমার মেয়েটাকে নিয়ে তোর শুরু হয়ে গেছে, তাই না? ওকে একটু শান্তিতে থাকতে দিবি না? আমার মেয়েকেও করতে দিস না। তোমার মেয়ের ভবিষ্যতে দেখবা একটা জল্লাদ শাশুড়ি হবে। ওর অত্যাচারে ওর ছেলের বউ ঘর থেকে পালাবে। ওই চুপ করবি? তুই এখন যা রুমে গিয়ে ফ্রেশ হয়ে নে। তোকে আমি দেখে নেব। তোর মতো এমন ছ্যাঁচটাকে কত মেরেছি আমার এই হাতে। আমি উপরে গিয়ে ফ্রেশ হয়ে নিচে খাবার খেতে আসলাম। এরপর সবাই মিলে খাবার খেয়ে আমি উপরে চলে গেলাম। উপরে গিয়ে ঘুমিয়ে পড়লাম, কারণ বিকালে বলেছে মিম কোথায় জানে যাবে পড়লো। বিকালবেলা আমি ঘুম থেকে উঠতেই হাতের ফোনটা বেজে ওঠে। দেখি মিম আপু কল করেছে। ফোনটা রিসিভ করলাম। তখন মিম আপু বলে ওঠে, কি রে, কোথায় আছিস? এখনো ঘুমাস নাকি? এই তো মাত্র ঘুম থেকে উঠলাম। তোকে যে বললাম আজকে তোর সাথে আমার একটা কথা আছে, তাহলে তুই এখনো রেডি হসনি কেন? তখনই আমার মনে পড়ে গেল দুপুরে যে কথাটা বলেছিল। তাই আমি বললাম, এই তো রেডি হচ্ছে, 5 মিনিটের মধ্যে আমি তোমার বাসার সামনে আসি। আসলে খালার বাসা আমাদের বাসা থেকে দূরত্ব মাত্র রিক্সায় গেলে 5 মিনিট, আর হেঁটে গেলে 10 মিনিটে যাওয়া যায়। এর মধ্যে আমি রেডি হয়ে মিমাপুর বাসার নিচে আসলাম। মিমাপুকে ফোন দিতে কিছুক্ষণ পর নেমে আসে। মিমাপু একটা শাড়ি পরেছে। মিমাপুর দিকে তাকাতেই আমি যেন ক্রাশ খেলাম। এমন রূপে আমি কখনো আর দেখিনি মিমাপুকে। আজকে যেন অপরূপ সুন্দর লাগছে মিমাপুকে। মুখে বলে প্রকাশ করতে পারবো না, কিন্তু আমি বুঝতেছি না এটা কেমন অনুভূতি। আমার মিমাপুর প্রতি কেমন ফিলিংস হচ্ছে আমি বুঝতে পারি না। তখন মিমাপু তার গাড়িটা বের করে বলে ওঠে, গাড়িতে উঠে বসো, তোমাকে একটা জায়গায় নিয়ে যাই। কথাটা বলতে আমি গাড়িতে উঠে বসি। এরপর মিম আমাকে নিয়ে একটা নদীর পাড়ে নিয়ে যায়। জানো তামিম, এই সমুদ্র আমার কাছে বেশ ভালো লাগে। আমার খুব ইচ্ছে তোমাকে নিয়ে এখন সমুদ্র দেখতে। কেন তোমার এমন ইচ্ছে? মানুষের তো ইচ্ছে থাকে তার ভালোবাসার মানুষকে নিয়ে দেখার। আসলে তামিম, তুই বড্ড বড় বোকা রে। তুই কি আমার কথা বুঝতে পারিস না? আমি অবাক হয়ে মিমের দিকে তাকালাম। তখন করুণ চোখে আমার উদ্দেশ্যে বলে ওঠে, তুই কি একটুও বুঝতে পারিস না আমি তোকে এত কেয়ার করি, এত যত্ন করি? কেন কেন করি তোকে নিয়ে এত? এখানে সেখানে আমি নিয়ে যাই, বুঝতে পারিস না কিছু? হ্যাঁ বুঝতে পারি তো। তাহলে আমাকে বল, তুই আমাকে কি বুঝতে পারিস? আমার মনের কি কথা তুই বুঝিস? আমাকে খুলে বল, সব কিছু বল। আমি আজকে যে তোর মুখ থেকে শুনতে চাই। তুই জানিস না এই কথাগুলো শোনার জন্য আমি কত কাল ধরে যে অপেক্ষায় ছিলাম, যে তুই কবে বুঝবি এই কথাগুলো। কথাগুলো না বোঝার কি আছে? এই যে আমি যে কি খুশি হলাম তোর কথা শুনে, তোকে বলে বোঝাতে পারবো না। তুই আমাকে বল, তোর কথা শোনার জন্য আমি যে অতুল আগ্রহে বসে আছি। এই যে আমি তোমার খালাতো ভাই, তুমি আমাকে ছোট ভাই হিসেবে দেখো এবং কি আদর আর ভালোবাসা দিয়ে সবসময় আঁকড়ে রাখো। এটাই আমি জানি যে তুমি আমাকে সবসময় শাসন করো যেন আমি কোনো খারাপ জায়গায় না চলে যাই। কথাটা শোনা মাত্র মিম এতটা রেগে যায় যে, তুই এতদিনে এইটা বুঝলি? আসলে তুই একটা গাধায় গাধায় থেকে যাবি। আজকের পর থেকে কখনো আমার সাথে তুই কথা বলবি না। যা বাবা, হয়েছেটা কি? যা সত্য তাই তো বললাম। এমন কি কথা যে কথাটা শোনার জন্য এতদিন ধরে অপেক্ষায় ছিল মিম? আমি তো কিছুই বুঝতেছি না। আমার এই কথায় ও কান্না করলো কেন তাও তো বুঝলাম না। থাপ্পড়টা অনেক জোরেই পড়লো। আমার কথায় এতটা কষ্ট কখনো মিম আপুর হয়নি। আমি এই কথা বলাতে এতটা কষ্ট পেয়েছি যে চোখ দিয়ে পানি পড়লো, কিন্তু তেমন কিছুই তো বললাম না যার জন্য এতটা কষ্ট পেল। এখনো কিছু বুঝতেছি না, তাই আমি ওখানে বসে রইলাম। মিম তো অনেক আগেই চলে গিয়েছে। ওখানে বসে আমি ভাবতে লাগলাম এমন কি বললাম যার জন্য মন খারাপ করে চলে গেল। আসলে একটা কথা কবিরা বলে গিয়েছে, সাগরের গভীরতা যেমন মাপা যায় না, ঠিক তেমনই মেয়েদের মন কখনো বোঝা যায় না। তারা কখন কি বলবে আর কি ভাববে, এসব ভাবতে ভাবতে সন্ধ্যা হয়ে যাচ্ছে। তাই আমি বাসায় চলে আসি। এত সময় অনেকগুলো কল চলে আসতো মিমাপুর থেকে, কিন্তু আজকে একটা কলও আসতো না। আমি ফোন দিলাম, ফোনটা বন্ধ। তাই খালাকে ফোন করলাম। ফোনটা রিসিভ করে খালা বলে ওঠে, হ্যাঁ বল বাবা তামিম। কিছুক্ষণ পর আমি নিজেই তোমাকে কল করতাম। কেন খালা, কি হয়েছে?
আরে বাবা, বলিস না, মিম বিকেলে বের হয়ে গিয়েছে। এরপর সন্ধ্যায় আসলো, কিন্তু ওর চোখে পানি। আমি জিজ্ঞেস করলাম, কিন্তু কিছুই বলছে না। আজকে সারাদিন কিছু খায়নি। আমি কিছু জিজ্ঞেস করে দেখি চুপ করে রইল। মেয়েটাকে কখনো এর আগে এমন করতে দেখিনি। এখন কি হয়েছে আমি তো কিছুই বুঝতেছি না। খালাম্মা কথাটা বলে কলটা কেটে দেয়। কি বলবো কিছুই তো বুঝতেছি না। আমি এমন কি করেছি? আমি তো শুধু ভাবতেছি আর কি করার আছে আমার তো জানা নেই। রাতে খাবার খেয়ে আমি শুয়ে পড়ি। আগামীকাল ভার্সিটিতে যেতে হবে। সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আমি নিচে আসলাম। তখন আম্মু বলে ওঠে, কি রে, দেখি আজকে এত তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গিয়েছিস? দেখো, তোমার চোখে হয়তোবা কোনো জায়গায় উল্টাপাল্টা কোনো কাজ করেছে, তাই বাসা থেকে পালানোর জন্য আমার ধান্দা করছে। এই শত্রু শুধু আমার পেছনে লেগে থাকে। ওকে যেদিন বাসা থেকে বের করতে পারবো সেদিন আমি শান্তিতে থাকতে পারবো। তুই কি ভেবেছিস আমি এই বাসা থেকে যাব? কখনোই না। আমি বাসা থেকে কোনো দিনই যাব না। আমি তোর ঘাড়ের উপর বসে বসে থাকবো। আমাদের দুই ভাই বোনের ঝগড়া এভাবে সবসময় লেগেই থাকে। তখন আম্মু বলে ওঠে, তোরা এবার থামবি নাকি? এই তুই কি শুরু করলি? ময়না, যা তুই স্কুলে যা। আমি নাস্তা করে বাসা থেকে বিদায় জানিয়ে ভার্সিটির উদ্দেশ্যে রওনা দিয়ে আজকে দেখলাম যে আজ মিমাপু আমার জন্য আসেনি। কল করলাম, ফোনটা বন্ধ। বুঝলাম না কি হলো। আজকে কেন জানি না হঠাৎ করে আমার মনটা খারাপ হতে লাগলো মিমাপুর জন্য। তাই নিজের মন খারাপ নিয়ে আমি ভার্সিটির ভিতরে প্রবেশ করলাম। ভার্সিটির ভিতরে প্রবেশ করতে দেখলাম রাহাত বসে আছে। আমাকে দেখে বলে ওঠে, কি রে, আজকে দেখি আসতে তোর দেরি হলো? আর বলিস না ভাই, মনটা খারাপ হয়ে আছে। মিমাপু আজকে আসেনি। ফোন করলাম, ফোনটা বন্ধ। ও, ব্যাপারটা কেমন জানি অদ্ভুত। ও তো সাধারণত ফোন অফ রাখে না। তুই চিন্তা করিস না, হয়তো ক্লাস বা মিটিং এ আছে। হ্যাঁ ভাবছি তাই, কিন্তু কেমন একটা অস্বস্তি লাগছে বুঝলি। তুই এখন মন খারাপ নিয়ে ক্লাসে ঢুকবি না। চল আগে ক্যান্টিনে যাই, একটু চা খাই, তারপর মাথাটা ঠান্ডা করে ক্লাসে যাবি। আমি আর রাহাত ক্যান্টিনের দিকে যাই। ক্যান্টিনে ঢুকে আমি আর রাহাত একটা চা নিয়ে একটা টেবিলে বসে পড়ি। এমন সময় আমার ফোনে একটা অজানা নাম্বার থেকে কল আসে। ফোন স্ক্রিনে তাকিয়ে, এই নাম্বারটা তো চিনি না, ধরবো? ধর, হতে পারে মিমাপুর কোনো কাজিন বা কারো ফোন। তখন আমি ফোনটা রিসিভ করলাম। হ্যালো। আপনি তামিম ভাই বলছেন? জি আমি, কে বলছেন? আমি মিমাপুর বান্ধবী নাবিরা বলছি। খুব জরুরি কথা ছিল একটু। হ্যাঁ বলুন। মিমাপু ঠিক আছে তো? আপু একটু অসুস্থ, হঠাৎ মাথা ঘুরে পড়ে গেছেন সকালে। এখন হাসপাতালে ভর্তি করা হয়েছে, তাই ফোনটাও অফ আছে। ভাবলাম আপনাকে জানানো দরকার। আমার মুখ মুহূর্তেই থমকে যায়, হাতে চায়ের কাপটা কাঁপতে থাকে। কি হয়েছে রে, মুখে তো ফ্যাকাশে হয়ে গেল কেন? তামিম, কি রে, ফোনে কি বললো? মিমাপু অসুস্থ, হাসপাতালে ভর্তি। কি কি হয়েছে ওর? নাবিলা বলল মাথা ঘুরে পড়ে গেছে সকালে, হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ফোনটাও অফ। চিন্তা হচ্ছে খুব। এই জন্যই আজ তোকে নিতে আসেনি? আমি তো ভাবছিলাম ক্লাসের চাপ, কিন্তু এটা তো সিরিয়াস। জানিস, আজ সকাল থেকে কিছু একটা অস্বাভাবিক লাগছিল। ওর কথা মনে হচ্ছিল বারবার, অথচ বুঝতেই পারছিলাম না কি যেন মিস করছি। কিন্তু তোদের মধ্যে কি হয়েছে? গত কয়েকদিনে তো ঠিকঠাক দেখেছি, চলে যাচ্ছিস, আসছিস, সবকিছুই তো ঠিক ছিল। গতকাল একটা কথা বলেছিল, বলল তুমি কি বোঝো না আমি তোমার জন্য কেন এত কেয়ার করি। তারপর? আমি হেসে বলেছিলাম, তুমি আমার সিনিয়র খালাতো বোন, আমাকে নিজের ছোট ভাই মনে করো, তাই ভালোবাসো। তুই সিরিয়াসলি এই উত্তর দিলি? হ্যাঁ, আমি তো সত্যি তাই ভাবতাম। এখন বুঝেছি আমি কি ভুলটাই না করেছিলাম। ভাই, মেয়েরা যখন এরকম সরাসরি না হলেও ঘুরিয়ে পেঁচিয়ে বলে তুমি বুঝো না, তখন সেটা শুধু কেয়ারিং না, সেটা ইমোশনাল ইনভেস্টমেন্ট। সে তোর জন্য ভাবে, তোর জন্য অপেক্ষা করে, ভালোবাসে। আমি এতটাই নির্বোধ ছিলাম, ভাবিনি এইভাবে ভাবতে পারে সে। সবসময় ভেবেছি সে আমার বড় বোনের মতো, আর আমি তার ছোট ভাই। কিন্তু এখন যত ভাবছি বুঝতে পারছি ও তো কখনো আমাকে ছোট ভাইয়ের মতো ব্যবহার করে নাই। হ্যাঁ রে, একটু ভেবে দেখ, তোর খেয়াল রাখা, রুটিন মনে করিয়ে দেওয়া, শরীর খারাপ হলে ওর দুশ্চিন্তা, তোকে ক্লাসে পৌঁছে দেওয়া, সব কিছুই একটা ভালোবাসার প্রতিচ্ছবি। কিন্তু আমি সেই ভালোবাসার মূল্য দিইনি।
বরং এমন কথা বলে দিলাম যেটা শুনে ও কেঁদে চলে গেল। আমি বুঝতেই পারিনি ও চোখের জল কোন অনুভব থেকে এসেছিল। অনেক সময় আমরা যাদের আপন মনে করি তাদের অনুভব অবহেলা করে ফেলি, কারণ আমরা ধরে নেই তারা সব বুঝে নেবে। কিন্তু মানুষ কি সব সময় সব সহ্য করতে পারে? জানিস, আমার মনটা এখন কেমন জানি করছে। এক ধরনের অপরাধ বোধে পড়ছি। যদিও কিছু বড় রকমের অসুস্থ হয়ে যায়, যদি কিছু হয়ে যায়, আমি নিজেকে কখনো ক্ষমা করতে পারবো না রে। ওকে এখন দরকার তোর পাশে থাকা। তুই বুঝে গেছিস, এটাই বড় ব্যাপার। এখন তুই যা করতে পারিস তা হলো নিজের অনুভূতি স্পষ্ট করা। কিন্তু রাহাত, আমি কি তাকে ভালোবাসি? এটা তোকে আমি বলে দিতে পারবো না, তবে তুই যে এখন এইভাবে ওর জন্য চিন্তিত, অপরাধ বোধ করছিস, কষ্ট পাচ্ছিস, এটাই তো প্রমাণ করে যে ও তোর জীবন স্পেশাল। ভালোবাসা সব সময় আই লাভ ইউ বললেই হয় না, কখনো সেটা একটা অনুপস্থিত থেকেই বোঝা যায়। মিমাপু সবসময় বলতো তুমি অনেক পচা, একদিন বুঝবে আমি কেন এত বলি, এত কেয়ার করি। আমি তখন হেসে উড়িয়ে দিতাম। তোর হাসির আড়ালে সে প্রতিবার একটু একটু করে ভেঙে পড়ছে রে। আজ মনে হচ্ছে আমার একটা কথাই ওর হৃদয়টা ভেঙে দিয়েছিলাম। ও হয়তো অনেক সাহস নিয়ে বলেছিল কথাটা, আর আমি মাটিতে মিশিয়ে দিলাম। ভাই, মানুষ ভুল করেই শেখে, এখনো সময় আছে, ওর পাশে দাঁড়া, ওকে বল তুই এখন বুঝতে পারিস সব, কেমন অনুভব ছিল তার, এবং তুই তার গুরুত্ব বুঝিস। আমি এখনই যাবো ওর কাছে, যা বলার মুখোমুখি গিয়েই বলবো, ফোনে না, মেসেজে না, চোখে চোখ রেখে। ঠিক বলেছিস, একবার কথা বল, যা হোক ওকে বোঝা যে ও একা না, দরকার হলে মাপ চাস, কিন্তু মনে কথা গোপন রাখিস না, কারণ এই রকম সম্পর্ক যদি একবার হারিয়ে যায় আর ফিরে পাওয়া যায় না। ধন্যবাদ রাহাত, তুই না থাকলে আমি এই জিনিসগুলো বুঝতেই পারতাম না। বন্ধুত্ব কি শুধু আড্ডা দেওয়া আর হাহি করা? এই সময়গুলোতেই বন্ধু পাশে থাকে। যা, আমি তোকে রিক্সা পর্যন্ত দিয়ে আসি। রাহাত আমাকে এগিয়ে দিয়ে চলে যায়। আমি নাদিয়াদের ঠিকানা দেখে আসতে লাগলাম। ঢাকার একটা প্রাইভেট হাসপাতালে। বিকেলে শেষ আলো জানালার ফাঁক দিয়ে ঢুকছে। রুম নম্বর 203। বিছানায় হেলান দিয়ে বসে আছে মিম। মুখটা কিছুটা ফ্যাকাশে, চোখে ক্লান্তির ছাপ। দরজায় ধীরে ধীরে ধাক্কা দিয়ে ভিতরে প্রবেশ করি। তখন তুমি? হ্যাঁ, আমি। কি জন্য এলে? আমি শুনলাম তুমি অসুস্থ, তোমার খোঁজ নিতে এলাম। খোঁজ? হঠাৎ করে আজ কেন এমন খোঁজ? আমি জানি আজকের মতো করে তোমার অনুপস্থিতি আমাকে বুঝিয়ে দিয়েছে তুমি কতটা জুড়ে আছো আমার জীবনে। প্রতিদিন যেভাবে তুমি আমার খেয়াল রাখতে, সময় মতো দাঁড়িয়ে থাকতে, হাসি মুখে পাশে এসে বসতে, সবকিছু আর শূন্য মনে হলো। প্রতিদিন আমি শুধু চাইতাম তুমি একবার বুঝবে, এই কেয়ার, এই ভালোবাসা, এটা শুধু খালাতো বোনের দায়িত্ব ছিল না। চুপ করে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলাম। আমি বুঝিনি, সত্যি বুঝিনি তুমি আমার প্রতি এমন অনুভব পোষণ করো। আমি তো চাইলেও মুখে বলতে পারিনি, কারণ তুমি ছোট, আমার জুনিয়র, খালাতো ভাই। আমাদের সম্পর্কটা এমন এক জায়গায় বাঁধা যেখানে অনুভবগুলো ভয় পায়। আর তুমি সবসময় এত সরলভাবে আপু বলে ডাকতে, যেন আমার সমস্ত অনুভূতি প্রতিবারই মিথ্যে হয়ে যেত। আমি আসলে খুব বেশি ভেবেছি মানুষ কি বলবে। আমি নিজেকে একটা বৃত্তে আটকে রেখেছিলাম, যেখানে সিনিয়র, আপু, খালাতো বোন এসব শব্দের আড়ালে আমি তোমার ভালোবাসাকে দেখতে পাইনি। আজ বুঝতে পারছি আমি কি মিস করেছি। আমি কষ্ট পেয়েছি তামিম, খুব। আমি অনেক সাহস করে যেদিন বলেছিলাম তুমি বোঝো না আমি কেন এত কেয়ার করি, আশা করেছিলাম হয়তো তুমি কিছু ইশারা বুঝবে, হয়তো একবার চোখে চোখ রেখে বলবে আমি জানি মিম। কিন্তু তুমি বললে তুমি তোমার খালাতো বোন, সিনিয়র, ভালোবাসা তো স্বাভাবিক। আমি জানি সেই কথাটা ছুরির মতো আঘাত লেগে গিয়েছিল তোমার হৃদয়ে। আমার এখন ভাবলে সে বিষয়টা নিজেকে কেমন ঘৃণ্য মনে হয়। কিভাবে আমি এত নির্দয় হলাম। ভালোবাসা চাওয়ার জন্য আমি নিজেকে দোষ দিতে পারি না। আমি তোমাকে ভালোবেসেছি, তাও 1-2 দিনের জন্য না, কয়েক বছর ধরে। আমি তোমার হাসি, তোমার চোখের দৃষ্টি, তোমার অভিমান সব কিছু ভালোবেসে ফেলেছি, অথচ তুমি আমাকে শুধু আপু বলেই রেখে দিয়েছো। আমি শুধু এখন এটুকু বলতে চাই, আমি তোমার অনুভবের প্রতি অবিচার করেছি। কিন্তু আজ এই মুহূর্তে আমি যদি তোমার পাশে বসতে পারি, যদি তোমার হাতটা ধরতে পারি, যদি বলতে পারি আমি বুঝে গেছি তোমার ভালোবাসা নিছক আত্মীয়তার সীমায় নয়,
তাহলে কি তুমি আবার একবার আমাকে সেই চোখে দেখবে? তুমি কি চাও তামিম? আমি চাই আমরা যা হারিয়েছি তা আবার খুঁজে পাই। আমি চাই তুমি আমার সেই আপনা হয়ে আবার একমাত্র আপন হয়ে ওঠো। আমি চাই তোমার কেয়ার আর ভালোবাসাকে নতুন চোখে দেখি, তোমার পাশে থেকে তোমার হাত ধরে। কিন্তু সমাজ, পরিবার, আমি তো তোমার থেকে বয়সে বড়, সিনিয়র, তাছাড়া আত্মীয়তার বাঁধন। আমি জানি আমাদের সম্পর্কটা সহজ না। আমি জানি অনেকেই প্রশ্ন করবে, অনেকেই ভুল বুঝবে, কিন্তু আমি আজ বুঝতে পেরেছি ভালোবাসা কখনো বয়স, আত্মীয়তা বা নিয়ম মানে না। সেটা অনুভবের প্রশ্ন। এবং আমি আজ মনে প্রাণে বলছি, তুমি আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ। আমি তো অনেক দিন ধরে এটুকুই চাইতাম, তুমি একবার বোঝো, একবার থেমে আমার চোখের দিকে তাকাও, একবার আমাকে শুধু অনুভব করো, সম্পর্ক নয়। আজ তুমি বললে, আজ বুঝলে। আমি শুধু বলছি না, আমি অনুভব করছি। এখন আমি শুধু চাই তোমার পাশে বসতে, চুপ করে কিছু না বলে হাত ধরে রাখতে, যেন তোমার চোখের জলটুকু আমি নিজের ভিতরে নিতে পারি। তুমি তো জানো আমি সাহসী না, সমাজকে পাত্তা দিতে না চাইলেও ভিতরে ভয় কাজ করে। আমি যদি তোমার জীবনে সমস্যা হয়ে যায়? তুমি আমার জীবনের সবচেয়ে বড় সমাধান, সমস্যা নয়। আমি এই শ্বাসটুকু পেতে সময় নিয়েছি, এখন আর পিছনে তাকাতে চাই না। তাহলে তুমি কি প্রস্তুত? তোমার জন্য, সব কিছুর জন্য হ্যাঁ। যদি তুমি চাও আমরা ধীরে এগোবো, কাউকে না বলে শুরু করব, বন্ধু হয়ে আবার পরিচিত হব, আবার জানবো একে অপরকে। তারপর একদিন, ঠিক একদিন, যদি আমাদের ভালোবাসা সত্যি হয়, সবাই বুঝবে। তাহলে শুরু হোক আমাদের গল্পটা। নাম না থাকুক, শব্দ না থাকুক, শুধু অনুভব থাকুক। এবং সেই অনুভবেই থাকবে ভালোবাসা, যত্ন, সমঝোতা এবং তুমি। আমি মিমের যত্ন নিতে থাকলাম। এর মধ্যে খালা, খালু এবং কি আব্বু আম্মু দেখে গিয়েছে। তারা এখন আমাদের সম্পর্কে সবকিছু জানে। আমি মিমের খেয়াল রাখলাম। হঠাৎ করে রাহাতের কল, ফোনটা রিসিভ করলাম। তখন রাহাত বলে ওঠে, ভাই তুই তো ওখানে বসে রোমান্টিক গল্প করছিস তোর খালাতো বোনের সাথে, কিন্তু এদিকে তো আমি মরছি আমার জ্বালায়। কেন, তোর আবার কি হলো? কোনো সমস্যা হয়েছে নাকি? আরে ভাই, আমি কিন্তু রিধিকে বলতে পারছি না ওকে যে আমি ভালোবাসি। মিম এখন শুয়ে আছে, ওকে ঘুমের ওষুধ দিয়েছি, হয়তো বা আগামীকালকে ওকে রিলিজ দিয়ে দেবে। তুই এখন কোথায় আছিস? আর রিদি কোথায়? আরে এই সময় তো আমার ক্যাম্পাসে থাকি, তুই তো কিছুদিন ধরে আসিস না। ও আসবে, তোর কথা আমি সবকিছুই বলেছি। আমি ক্যাম্পাসে আসি, কথাটা বলে আমি ক্যাম্পাসের দিকে যেতে লাগলাম। প্রায় 20 মিনিট পর ক্যাম্পাসের কাছে গিয়ে পৌঁছালাম। ভিতরে প্রবেশ করতে দেখলাম রিদি আর রাহাত দুজনে বসে আছে। আমাকে দেখে মুচকি একটা হাসি দিয়ে রিদি বলে ওঠে, তুমি কিন্তু আমাদের ট্রিট দিতে হবে। তুমি তোমার সেই প্রিয় মানুষটাকে খুঁজে পেয়েছো, রাতের কাছ থেকে সবকিছুই আমি শুনেছি। কিন্তু তুমি কি জানো রাহাত তোমাকে ভালোবাসে? রিদি কেমন জানি না মায়াবী চোখে তাকালো রাহাতের দিকে। হারামজাদা একেবারে মুখের উপর কথাটা বলে দিল। ওকে এনেছি আমার সাহায্য করার জন্য, এখন দেখি ওই শালা একেবারে আমাকে আকাম করে বসলো। তুমি এদিকে আমার কাছে আসো। রিদিকে পাশে নিয়ে গিয়ে আমি ওকে জিজ্ঞেস করলাম, সত্যি করে বল, তুই রাহাতের প্রতি কোনো দুর্বলতা আছে নাকি? তামিমের কাছে মাথা নামি আমি হ্যাঁ বললাম, এবং কি লজ্জায় আমার মনটা লাল হয়ে যায়, তাই আমি মাথা নিচু করে রইলাম। তাহলে এতদিন ধরে তোমরা বলনি কেন নিজেদের কথা? মেয়ে মানুষের কখনো কি কোনো ছেলেকে বলতে যায় নাকি যে ও ছেলেকে বলবে? ও এমন গাধা কেন? আমি গিয়ে রাহাতের কাছে যাই, গিয়ে সব কিছু বলি আর রাহাতকে শিখিয়ে দিই কিভাবে বলার জন্য। রাহাতও যায়, গিয়ে বলে, রিধি, সত্যি প্রথম দেখায় তোমাকে ভালো লেগে যায়। ভালো লাগা থেকে যে ভালোবাসা জন্মাবে কখনো কল্পনাও করতে পারিনি। রিধি, তোমাকে আমি ভালোবেসে ফেলেছি। তুমি কি আমাকে গ্রহণ করবে তোমার ভালোবাসার মানুষ হিসেবে? হ্যাঁ, কথাটা বলতে এত সময় লাগে তোমার? তখন ওরা দুজনকে জড়িয়ে ধরলো। এটা দেখে বেশ ভালোই লাগলো, আরও একটা ভালোবাসার পূর্ণতা পেল। ওদেরকে দেখে ভালোই লাগছে। আমি ওখান থেকে হসপিটালে চলে আসি। কিছুদিন পর মিমকে রিলিজ দিয়ে দেয়। আমি মিমকে ওদের বাসায় দিয়ে আসি। এরপর আব্বু আম্মু আর খালা সহ সবাই মিলে আমাদের বিয়েটা দিয়ে দেয়। আমি ছাদের উপর দাঁড়িয়ে আছি, তখনই রাহাত এসে বলে, কি রে, এখানে বসে আছিস কেন? যা, আজকে কিন্তু বাসর ঘরে বিড়াল মারবি, তাও আবার সিনিয়র আপুর। হারামজাদা, এটা আমার সিনিয়র আপু না, এটা আমার সিনিয়র বউ হবে। যাই হোক, আজকে কিন্তু তুই একটা খেলা দিবি, এমন খেলা খেলবি যেন খাটটা একদম ভেঙে যায়। তুই শালা, তুই ভালো হলি না। ভালো আর কি আছে, জনি সিং এর রক্ত, তুই আবার আমাকে বলিস না শালা নাটকবাজ। হরামি, চুপ কর। তখনই আম্মু চলে আসে আর বলে, কি রে,
এখানে দাঁড়িয়ে আছিস কেন? যা নিজের রুমে। আমার কথা শুনে আমি আমার রুমে গেলাম। রুমের দরজা খুলে ভিতরে প্রবেশ করি। তখন মিম আমার পা ধরে সালাম করে। আমি ওকে বুকে জড়িয়ে নেব, তখন মিম বলে, ওই পিচ্ছি, তুমি আমাকে আগে প্রপোজ করো, এখানে করলে হবে না, আমাকে কোলে নিয়ে ছাদে নিয়ে গিয়ে করতে হবে। কি এই আটার বস্তা কোলে নিব? কি বললি তুই? আমি আটার বস্তা? ঠিক আছে, তোর কোলে নেওয়া লাগবে না। আমার বউটা দেখছি রাগ করেছে, তাই আমি ওকে কোলে নিয়ে ছাদে নিতে লাগলাম। ওই ছেড়ে দে আমাকে, তুই না বললি আমি আটার বস্তা? আরে আমি তো আমার বউয়ের সাথে দুষ্টুমি করলাম, আর ও তো রেগে আগুন। আমি কিন্তু সত্যি রেগে যাচ্ছি, তুমি আমাকে আটার বস্তা বলছো, এটা কি কোনো কথা হলো? আরে বাবা, মজা করলাম, তোমাকে কোলে তুলে নিচ্ছি, এত ভালোবাসি বলেই তো বলি। ভালোবাসা মানে গালাগালি নয়, বুঝেছো তামিম? ঠিক আছে, এখন থেকে বলবো ফুলের মতো হালকা। এই তো এখন ঠিক বলেছো। ছাদার ওপর থেকে বললাম, এই তামিম, ভেতরে কি কান্নাকাটি চলছে নাকি বাসর ঘরেই বিবাহ বিচ্ছেদ? চুপ শালা, তোর মতো পচা লোক বসর রাতে ডিস্টার্ব করে। কি হচ্ছে রে? সাদে এত চিল্লাচিল্লি কেন? তামিম, তুই আর তোর বন্ধু যদি চুপ না করিস, ওদিকে গেস্টরা টের পাবে। আম্মু, রাহাত তো ও হইচই করতেছিল। খাটের মজবুতি চেক করছিলাম খালাম্মু, যেন কাল সকালে কেউ মাইনাস না হয়। উফ আল্লাহ, তোমরা কোনোদিন সিরিয়াস হবি না। তামিম, যা দরজা বন্ধ করে দে। খাট সত্যি দেখবে তো? সিনিয়র দুষ্ট মেয়ে, পরীক্ষা নিতে চাও নাকি এখনই? ছি, তুই এমনই। আমি ভাবছিলাম কিছুক্ষণ গল্প করব, তুমি তো খালি ভাবো। আমার ভুল, ঠিক আছে চলো গল্প করি। তুমি সবসময় আমাদের বাসায় আসতে, ওই সময় আমি জানতাম তুমি আমার খালাতো ভাই, কিন্তু তারপরও তোমার প্রতি আমার শুধু সম্পর্ক ছিল বন্ধুত্বের। ছোটবেলায় তোমাকে আমি শুধু আপু বলে ডাকতাম, আর তোমাদের বাসায় আসতাম যখন তুমি আমাকে কোনো মেয়ের সাথে দেখতে, খেলা করতে, তখন তুমি আমাকে প্রচুর মেরেছিলে। ছোটবেলায় তুমি অনেক দুষ্টু ছিলে, আর তোমার ওই দুষ্টুমিগুলো আমার কাছে বেশ ভালো লাগতো। তুমি আগে থেকে প্ল্যান করেছিলে নাকি? আর এখন দেখো কেমন বাসর ঘরে প্রেম করছি। হঠাৎ করে বিদ্যুৎ চমকায়, তখন মিম আমাকে জড়িয়ে ধরে ভয়ে। এই যে ব্যাস, বাসর ঘরে যদি এত ভয় পাও, বাচ্চা হবে কি করে? আবার শুরু করলে? আমি ভয় তোমাকে জড়িয়ে ধরলাম, আর তুমি এখনই প্লিজ শুরু। ঠিক আছে, আর কিছু বলবো না, চুপচাপ তোমার হাত ধরেই বসে থাকবো। জানো তামিম, আমার খুব ভয় লাগছে। কিসের ভয়? এই নতুন জীবন, নতুন সম্পর্ক, আমি যদি ভালো বউ হতে না পারি, যদি তোমার পরিবারের মনের মতো হতে না পারি। আমার মা বাবা কখনোই তোমাকে এমনভাবে দেখবে না, তারা সবসময় তোমাকে তাদের মেয়ের চোখে দেখবে। তারা তোমাকে অনেক ভালোবাসবে, কারণ তুমি হচ্ছে গিয়ে তার বোনের একমাত্র মেয়ে। তাহলে কি করে ভাবতে পারে তুমি আর আমি সবসময় তোমার পাশে আছি, সবসময়, এবং কি সারা জীবন থাকবো তোমার আপদে বিপদে সবসময়। তুমি এত ভালো কথা বলতে পারো, জানতাম না। রাতের সংস্পর্শে থেকে কিছু শিখেছি। মিম আমাকে শক্ত করে জড়িয়ে ধরে, আজ রাতে দুষ্টুমি না করে গল্প করবি তো? আমরা চাইলে কিন্তু ঘুমিয়ে পড়তে পারি। না না, তাহলে গল্প শেষ হবে না। আচ্ছা ঠিক আছে, আজকে একটা গল্প শোনাই, যেখানে রাজা রানী না, এক আটার বস্তা আর এক ফাটা পাঞ্জাবি বাসর রাত কাটায় ভালোবাসা আর হাসির মাঝে। কথাটা শুনে মিম হাসাহাসি শুরু করে দিল। আমরা দুজনকে জড়িয়ে ধরলাম। এখান থেকে শুরু হলো আমাদের ভালোবাসার নতুন একটা গল্প। গল্পটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই, হ্যাভ ফান, খোদা হাফেজ।